সৃষ্টির পুরো মূল বিষয় হচ্ছে যে এখন এক একজন আমরা এক এক ভাবে সৃষ্টিকে দেখি। আসলে সৃষ্টি ধর্মের ভিত্তিতেও যদি আমি একজন মুসলমান হলেও সে যে সব মুসলমান যে একইভাবে সৃষ্টিকে দেখছে এরকম কথা, সবাই কিন্তু ইন্ডিভিজুয়ালি দেখছে। এটা হচ্ছে যে এখন এটা একটা প্রশ্নের বিষয়, কারণ এই মুসলমানদের মধ্যে ঝগড়া লেগে যায়, না সৃষ্টি এটা, না সৃষ্টি এটা, সৃষ্টি এটা। হিন্দুদের মধ্যে ঝগড়া লেগে সৃষ্টি এটা, সৃষ্টি এটা। কিন্তু অনেক তো অনেক তো সত্য থাকতে পারে না, সত্য একটাই। তো ওই সত্যের কাছাকাছি আসার জন্য আমরা সৃষ্টি নিয়ে কথা বলবো। আর আমাদের তো দেহতত্ত্ব আছে, রাইট? যা আছে দেহ ভাণ্ডে তাই দেখি বিশ্ব ব্রহ্মাণ্ডে। আর আমরা যদি আসি নগর, এটাই মিরর ওয়ার্ল্ড, যে আমার ভিতরটা যত স্বচ্ছ করব তত বেশি বাহিরটা স্বচ্ছ হবে। এই নিয়ে যদি আমরা আলাপ করি, সৃষ্টির যদি এটাই আলাপ হয়, তাহলে কিন্তু আমার মনে হয় সুন্দর হতে পারে একটা আলাপ, তাই না? যে আমাদের কি ভিতরটা নোংরা হয়ে গেছে তার জন্য এরকম অবস্থা, যে আমরা এটাকে আসলে স্বচ্ছ করবো কি করে? আর ওই গুরুই বা কই পাই? এখন কি গুরুর প্রয়োজন, নাকি আসলে নিজের ওই গুরু আমার ভিতরেই আছে, বা সেই সত্তা, যে সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তা তো সৃষ্টিকর্তা সবকিছুই কি সেই সৃষ্টিকর্তা? সবকিছুই যদি সে, কারণ তার তার হুকুম ছাড়া বলে কিছুই চলে না, তাহলে সবকিছু সে ছাড়া কিছু নাই। তো সেই নিয়ে যদি সবার সাথে গল্প করে, আমার মনে হয় এখানে কোনো দ্বিমত থাকবে না। এখানে কোনো হিন্দুর সাথে মুসলমানের দ্বিমত থাকবে না, কারোর সাথে কোনো দ্বিমত থাকবে আমার মনে হয় না। তোমার কি মনে হয়? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে একদম আধ্যাত্মিক আলাপ, ইটস নট রিলিজিয়াস আলাপ। আমি তোমাকে কোন রকমের অ্যাটাক করছি না, আমি জাস্ট জানতে চাইছি সত্যটা, আমরা সত্যের কাছে পৌঁছতে চাইছি। তারপরে সাবজেক্টটা ছিল বাল্যকথা। বাল্যকথার মানে পয়েন্ট যে ইনোসেন্স, যে আমরা যখন ছোট থাকি যে বিস্ময়টা থাকে, যে একটা কৌতূহল ছাড়া নিজেকে নিয়ে আমার, মানে যেভাবে আমরা একদম মাঠে দৌড়ে বেড়াতে ভালো লাগে, দোলনায় চড়তে ভালো লাগে, এলাকে আস্তে আস্তে কেন সেটা হারিয়ে যায়, তাই না? সেই বিস্ময়টা কেন আস্তে আস্তে হারিয়ে যায়, এবং ওইটাকে ধরে রাখার জন্য, ওটাকে যদি আমরা ধরে রাখতে পারতাম, যে ওই বিস্ময়টা, তাহলে হয়তো পৃথিবীটা একটা অন্যরকম হতো। বাল্যকথার কথা বলতে বলতে মানুষ হয়তো মনে করতে পারবে যে আসলে সে বিষণ্ণতা, আমরা বড় হতে হতে বিষণ্ণতা ঢুকি কি করে, আর বিষণ্ণতাকে ঢুকলোই বা কি করে। আর আমাদের ভিতরে আমরা ওই যে সৃষ্টির কথা, যে স্বচ্ছতার কথা বলছি, ছোটবেলায় কিন্তু আমাদের স্বচ্ছই থাকি, তাই না? কোনো ওই মিররটা কিন্তু হয় না, ইউনো, ফ্রস্টেড আর আস্তে আস্তে ময়লা হতে থাকে না, তখন খুব স্বচ্ছ থাকে সবকিছু। অনেক সময় মনে হয় যে আমি ছোটবেলায়, আমার সত্যি মেমোরি আছে যে আমি বিড়ালদের সাথে কথা বলছি সত্যি সত্যি। হ্যাঁ, মানে আমি হয়তো সত্যি পারতাম, আর হয়তো আমি ভুলে গেছি এখন কথা বলা। ছোটবেলায় অনেক কিছু হয়তো আমরা করতে পারতাম, যেটা এখন ভুলে গেছি। আমার কাছে ম্যাজিক্যাল জিনিসপত্র হতো, যেটা এখন ওই ম্যাজিক গুলো আস্তে 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 তা না হয় না, এটা হতেই পারে না, সত্য কথা। তো বাল্য কথার কথা বললে মানুষের অনেক ইনোসেন্স গুলো বার হয়ে আসে, তার জন্য বাল্য কথা। তারপর হচ্ছে দাসত্ব। দাসত্ব হচ্ছে যে আমরা কিভাবে সবাই, যে বড় হতে হতে সবাই দাসত্বের শিকার হয়ে যায়, যে আমাদের আমরা আমরা বড়লোক হই কি মানে যেই ক্লাসেরই হই না কেন, আমরা কিন্তু টাকার দাস, তাই তো? সেখানে আমরা সিস্টেমের দাস, একটা সমস্ত কিছুর মধ্যে একটা আমাদের ভিতরে একটা দাসত্ব কাজ করে। আমরা আমরা মানে আমরা শহরের মানুষ আরো বেশি দাস, তাই তো? কারণ আমরা জানি না আমার খাবারটা কোথেকে আসছে, কিসে থেকে আসছে। আমরা পুরোই দাস, মানে আমরা টুস করে গিয়ে জানতেও পারবো না, আমাদেরকে একটা জঙ্গলে ছেড়ে দাও, আমরা কিন্তু মরে যাব, আমরা ওখানে টিকে থাকতে পারবো না। তো বেসিক্যালি যদি দাস না হতাম, তাহলে আমরা হয়তো বা টিকে থাকতে পারবো না। হ্যাঁ, বাধ্য হয়ে ডিপেন্ডেন্সি, টোটালি একটু ডিপেন্ডেন্সি ক্রিয়েট করে, আমরা দাস হয়ে থাকি। আর আর আমাদের সাহসও নাই, আমাদের সাহসটাও কেন চলে গেল, তাই না? যে দাসত্বের বিরুদ্ধে যে আমরা যে কথা বলবো, যে সাহসটা কেন আমাদের ভিতরে, ভীতিটা কেন ঢুকে যায়, কেন কমফোর্ট জোন, ভীতিটাই বা কেন তৈরি হয়? আর ওই যে আর আমরা কিছু কিছু মানুষকে কেন পাওয়ারটা দিয়ে দিই, যে তারা তাদের হাতে বেশি টাকা বলে, আর টাকাকে আমরা এত মূল্যায়ন করি, যে তাদের হাতে বেশি টাকা, তাদের হাতে বেশি অস্ত্র, বা এটাই আমরা সংখ্যায় আরো বেশি, কিন্তু আমরা তাদেরকে ভয় পেয়ে কেন আমরা দাসত্বের শিকার হই? এই নিয়ে আমরা কথা বললে কি কোনো দ্বিমত হবে মানুষের সাথে? না। তারপর ছিল তীর্থর তীর্থর কারণ হচ্ছে যে যে
ওই যে সবাই হজ করতে যায় এ খোঁজার জন্য, পাপকে মুছার জন্য বা এ করার জন্য, কিন্তু সারা আমার কি লাইফটাই তীর্থ, নাকি আমার আসলে কোথাও আমার কোনো ওই মন্দিরে যেতে হবে আমার পাপ মোছার জন্য, ওখানে যেতে হবে তীর্থ মোছার জন্য করে? তীর্থটা তীর্থটা আসলে কি? মানে জীবনটাই কি এক ধরনের তীর্থ? আর তীর্থে যাওয়ার প্রয়োজনীয়তা আমি জানতে চাই যে আমি আমার সমস্ত জমি বিক্রি করে দিয়ে আমার পাপ মুছার জন্য আমি হজে চলে গেলাম, আমি আর কারো কথা ভাবলাম না, শুধু আমার নিজের পাপটা মুছার জন্য আমি হজ করতে চলে গেলাম। সেই তীর্থের কি কোনো অর্থ আছে সেটাও আমি জানার জন্য এই তীর্থ নিয়ে কথা বলতে চাই। এটা কি একটা ভালো সাবজেক্ট? হ্যাঁ। তারপর ছিল হচ্ছে সমাজ। সমাজ হচ্ছে কারণ আমরা সেই সমাজের মধ্যে থাকি। এখন আমাদের পরিবার এক ধরনের সমাজ, আমাদের ধর্মের ধর্মের ধর্ম একটা সমাজ তৈরি করেছে, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমস্ত সমস্ত কিছু, আমাদের আহ দেশ, আমাদের দেশত্ববোধ, তাই না? আমাদের ইভেন এটাও একটা সমাজ, মানে আমাদের দলীয় বোধ, যে এই দলের সাথে আমি, এই কোনো না কোনো দলের সাথে আমি বিলং করি, তো আমার একটা সমাজ আমি তৈরি করি, আমার ব্রাদারহুড, তাই তো? আমরা সবাই একটা এই সমাজ, আমরা বাঙালি, আমরা সমাজ কি আমাদেরকে বিভক্ত করে নাকি আমাদেরকে একসাথে করে? এটা আমার একটা প্রশ্ন। সেটা কি আমরা সমাজের মাধ্যমে কি আমরা আসলে মানুষ যে সিস্টেমটা তৈরি করেছে এটা কি আসলে আমরা আমরা কি সঠিক পথে আছি নাকি বেঠিক পথে আছি, সেটা আমি প্রশ্ন করতে চাই। তারপর ছিল প্রকৃতি। প্রকৃতি তো যে আমরা প্রকৃতি থেকে এত বিচ্ছিন্ন যে আমরা কিছুই জানি না। আমরা ইভেন আগের ঋতুর খবর ছিল, ছিল সমস্ত কিছু, কিন্তু আগে গ্রামে বসে কিন্তু আমরা কিন্তু আগে সবাই বুঝতেই পারতো, ইভেন তারা দেখে, চাঁদ তারা এটা দেখে কিন্তু মানুষ বুঝতে পারতো কি ঋতু। আচ্ছা, আমরা তো এখন শহরে আমরা তারাই দেখতে পাই না, চাঁদে কিছু দেখতেই পাই না, আমাদের তো কোনো ঋতু বা প্রকৃতির সাথে কোনো সম্পর্ক নাই। তো এই যেরকম মানে গ্রামে আছে তাদের তাদের তবু এখনো মনে আছে। আমাদের বাংলাদেশে এখনো চান্স আছে, কিন্তু এখনো চান্স আছে, কারণ আমাদের এখনো এত কৃষক, এত মাঝি। হ্যাঁ, হ্যাঁ, আমরা এখনো মাটির কাছাকাছি, আমরা এখনো নদীর কাছাকাছি, আমরা এখনো মাটির কাছাকাছি। আমাদের এখনো চান্স আছে যে আমরা ওই ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত কিছু একেবারে লাইনে 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 একই একই ফসল হবে, ওটা তো প্রাকৃতিক না। প্রকৃতি তো কখনো লাইনে লাইনে একই জিনিস করে না, কিন্তু একটার পাশে একটা গাছ, একটা গাছকে দেখে রাখে, একটা ফসলকে দেখে রাখে, এটা কিন্তু প্রাকৃতিক নিয়ম। কিন্তু আমরা কিন্তু প্রাকৃতিক নিয়ম থেকে অনেক সরে গিয়ে আমরা ওরকম একটা নিয়ম করে ফেলছি, সব লাইনে লাইনে লাইনে, বাক্সে সবকিছু, প্লেন থেকে আসলে দেখবে সবকিছু বাক্সে, ইভেন এগ্রিকালচার বাক্সে। আরো বিদেশে গেলে তো আরো বাক্সে, আমরা তো তবু একটু ব্যাখ্যা করে বাক্সগুলো বানাই। আরো বিদেশে গেলে উপর থেকে একদম এগ্রিকালচার টোটালি স্কোয়ার করে এগ্রিকালচার করা। শুধু ওইটা না, প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আমার কাছে মনে হয় প্রকৃতি হচ্ছে নারী। তো নারীকেও প্রকৃতিকে দাবিয়ে রাখা মানে ওরকম নারীকেও দাবিয়ে রাখা। তো আমরা নারীকে দাবিয়ে রাখা আর প্রকৃতির একটা সিম্বলিক একটা এক্সপ্রেশন আমার কাছে মনে হয়, যে নারী জাগলে আমার মনে হয় প্রকৃতি জাগবে। এই নিয়ে কথা বললে কি কোনো দ্বিমত হবে মানুষের? ঠিক আছে। শেষ হচ্ছে প্রেম হচ্ছে যে যদি সবার ভিতরে প্রেম থাকতো, এখন শুধু মানুষের প্রতি নারীর প্রতি পুরুষের প্রেম না, মানুষ সবার প্রতি সবার প্রেম, আমার প্রতি লুচির প্রেম, কুকুরের প্রেম, আমার পশু পাখির প্রতি প্রেম, সব গাছপালার প্রতি, সব কিছুর প্রতি যে প্রেম। আর যে এমন কি হতে পারে যে সৃষ্টিকর্তা পুরা এই যে সৃষ্টি সেটা প্রেমের উপরেই ভাসছে, আর যদি প্রেম না থাকতো তাহলে হয়তো এই সৃষ্টিটাই সম্ভব হতো না, হয়তো বা এই পুরা প্রেমের কারণেই, সৃষ্টিকর্তা প্রেমের কারণেই হয়তো বা। আসলে তুমি ভাবো, যদি প্রেম না হতো সৃষ্টি কি হতো? মানে লিটারালি একটা বাচ্চা কি হতো, বাচ্চার কি জন্ম হতো যদি একটা নারী পুরুষের মধ্যে প্রেম না হতো? তো প্রেম তো সৃষ্টির শুরুতে কিন্তু হ্যাঁ লাগে। তো সেটা হয়তো বা প্রেমের আমাদের ভিতরকার প্রেম কি আমরা হারিয়ে ফেলছি, আমাদের ভিতরকার যে প্রেম ধারণ করার যে জায়গাটা হারিয়ে ফেলছি।
ওটা নিয়ে কথা বললে কি কোনো দ্বিমত হবে? আচ্ছা ঠিক আছে, আরো যদি তুমি কিছু সাবজেক্ট ভাবতে পারো তাহলে খুব ভালো। ঠিক আছে।